জনগণ চুক্তি ইসলামকে পছন্দ করে, অতএব ইসলাম সহই রাজনীতি করবে, কোনো আমি বলি, আমি আসি, সমস্যা তো নাই। আছে, এই সস্তা আপনি কি বিলিভ রাজনীতির করেন কোনো কিছু কিনা নাই। যে ধর্ম নিয়ে এই সস্তা ইসলাম রাজনীতি, সস্তা এই রাজনীতির সস্তা কিছু নাই? রাজনীতি তো আপনি বলেন যে এগুলো ইসলামী সস্তা রাজনীতি করা যাবে কিনা, আপনি না, বলেন। না আচ্ছা ঠিক ইসলামের আছে, আমরা রাজনীতি করতে ওইদিকে পারবেন। না যাই, একটু শেষ তাহলে করতে দিই, আপনার কাছে ইসলাম আসছি। শব্দটা আপনি তুললেন কেন? শুধু না শুধু না, আমার আমি জন্য আপনাকে সেখানে ইসলাম টেনে আনলেন কেন? 10টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, 2টি চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে, সেগুলো নিয়ে আপনারাও বলেন যে আমাদের আমাদের স্বার্থ ব্যতিরেকে এই চুক্তি আমরা হতে দিব না। আপনারা আসেন, আমি স্বাগত জানাবো আপনাদেরকে, কিন্তু আপনারা সেটি করছেন না। আপনারা শুধু ভারত জুজু, ভারতের ভয় দেখিয়ে ওই ইসলাম এবং হিন্দু ধর্মকে আপনি সামনে নিয়ে এসে রাজনীতি করতে চাচ্ছেন। সেই জায়গাগুলোকে আমি অপোজ কেন করছি। বিএনপি যদি মনে করে বা আওয়ামী লীগ বিরোধী কেউ যদি মনে করে থাকে যে এই চুক্তিটি আমাদের জন্য হার্মফুল বা এই জায়গায় এই চুক্তিটি আমরা করলে আমরা বঞ্চিত হচ্ছি, তাহলে আপনারা প্রোটেস্ট করেন। যেরকম আপনি বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রোটেস্ট করেছে, আপনিও প্রোটেস্ট করেন, আমি তো স্বাগত জানাবো। কিন্তু আপনারা সেটি না করে, আপনারা চুক্তির বিষয়টি না জেনে আপনারা টুইস্ট করার চেষ্টা করছেন। আপনারা বলছেন যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা বলছেন যে রাষ্ট্রটি কি বলে গোপন চুক্তি করে আসছে। বিষয় তো গোপন নাই। যেটা হয় কি যে আলোচনার একটা গতি থাকে বা আলোচনার একটি ধরন থাকে, তো সেটিকে আসলে ফয়জুল একটু ব্যত্যয় ঘটে দিয়েছে। কারণ এই জায়গাটিতে আমি খুব অপোজ করি যে বিরোধী দলের যে ধূসর রাজনীতির যে বিষয়টি, সেটি ফয়জুলকে দেখলেও আবার প্রকাশিত হয় যে আজকে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব অংশীদারিত্বের যে জায়গাটি করার কথা, সেটি না করে শুধু নিজেদের মন গড়া মতো কথা বিশ্লেষণ বিচার না করে আমরা আমাদের মতো করে বলা। আমি খুব শুনছিলাম ব্যারিস্টার জিল্লুর রহমান ভাইয়ের যে ভবিষ্যৎবাণী উনি কিভাবে করলেন, বা উনি যেভাবে এই যে বিষয়টিকে, দুর্নীতির বিষয়টিকে উনি অবতারণা করলেন যে সরকার এটাকে ব্যবহার করছে। তাহলে যদি আপনি ভবিষ্যৎবাণী করেন, আমি যদি এখন প্রশ্ন রাখি যে ব্যারিস্টার জিল্লুর ভাই কি চাকরি রিটায়ারমেন্ট করে উনি লন্ডনে চলে গিয়েছেন, নাকি ওনাকে সরকার চাকরিচ্যুত করেছেন? এগুলো আমি এই জন্য বলছি যে ব্যক্তিগত বিষয় না, বিষয়টি হচ্ছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, সংবিধান, সংবিধানের কাঠামো এবং আমাদের রাজনৈতিক দল, সেই জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আমাদের জনগণের বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। আমি আপনাকে আমার 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 প্রশ্নটা দুর্নীতির ব্যাপারে শূন্য সহিষ্ণুতার উদাহরণ হ্যাঁ অবশ্যই ভাবে সরকার, আপনি এগোতে। অবশ্যই সরকার শূন্য শূন্য সহিংসতার ভিতর রয়েছে, তো জিরো টলারেন্সে সরকার রয়েছে। কারণ এটি গত নির্বাচনের 10 দফার 3 দফার মধ্যে এটি কিন্তু ছিল, এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার কারণেও কিন্তু তাদের এই ইস্তেহারে কিন্তু সেটি দিয়েছিলেন। এবং আমি মনে করি যদি জিল্লুর ভাইয়ের কথাটি সত্য হতো যে দিল্লুর ভাই যেটা বলছেন যে তাদের সুবিধাভোগী এরকম হতো, তাহলে কিন্তু সরকার সেই জায়গাটিতে কিন্তু আপনার হস্তক্ষেপই করতো না। বা সরকার এখন যে এই দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের বিরুদ্ধে কাজ করছে, আজকে বেনজির সাহেবের উপস্থিত হন নাই, বাট বেনজির সাহেবের ব্যাপারে কিন্তু সরকার কোনো কিছু বলে নাই। একটি বিষয় আছে, সেটি আপনার সাংবিধানিক রাইটস, যে আইনের ভাষায় আপনি যতক্ষণ পর্যন্ত না কেউ প্রমাণিত হবে তার আগ পর্যন্ত আপনি কিন্তু তাকে এটি দোষী সাব্যস্ত করতে পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যেহেতু সেটি আপনার সেই সময়কার কাছ থেকেই, অর্থাৎ বিএনপির সময়ের কাছ থেকে এ পর্যন্ত সকল সরকারই কিন্তু আপনার অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধ করার জন্য সুযোগ সুবিধা দিয়ে এসেছিলেন। সাইফুর রহমান সাহেবও কিন্তু দিয়েছিলেন। আমি সেই জায়গাটাই বলছি যে সেখানে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির বিষয়গুলো এসেছে, তাদেরকে কিন্তু সেই জায়গাটি আপনাকে দিতে হবে যে উনি যদি বৈধ কাগজপত্র দেখাতে পারেন। আমি সেই জায়গাটিও কিন্তু আপনাকে আমি বলি, মতিউর রহমানরা যে এভাবে তৈরি হয়েছে, বা আজকে যে যাদের যে এই অর্থের সম্পদ বৈভবের বিষয় যে বেরিয়ে আসছে, তাহলে আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে সেগুলো বেরিয়ে আসেনি কেন? আজকে হঠাৎ করে বের হচ্ছে কেন? আমি তো এই প্রশ্নটি রাখতে পারি। আজকে ফেনীর যে বাড়িটির কথা আপনি সাগর ভাই আপনি দেখেছেন কিনা আমি জানি না, গতকালকে আমি একটা দূরবীন নামে একটি নিউজ পোর্টাল আছে, সেখানে আমি দেখলাম তারেক রহমান বাংলাদেশের দ্বিতীয় ধনী হিসাবে ওনাকে উল্লেখ করা হয়েছে। 5 জন ধনীর কথা উল্লেখ করেছে, সম্পদের পরিমাণ কত, 300 বিলিয়ন সাকিব আল হাসানের, সেখান থেকে ধরে 5 জনের নাম বলা হয়েছে। আমি এই নিউজটা করেছে বাংলাদেশের সম্পদ। এখন অনেকে প্রশ্ন রাখতে পারেন যে সজীব ওয়াজেদ জয় 4র্থ নাম্বার, সাকিব আল হাসান 5ম নাম্বার, সোমান সোমান হচ্ছে হলো 3 মানে নাম্বার। তারেক রহমান তো কত নম্বর ধনী হিসেবে বলেছে? 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার। 2 নম্বর। সালমান এফ রহমান 1 নাম্বারে। তো এই যে বাংলাদেশের 5 জন ধনীর কথা মানে এটা বলেছে, কোন কত পত্রিকা? সম্পদের সাগর ভাই, এটা মালিক, কোন পত্রিকা? এখন একটু হচ্ছে এক্সকিউজ মি, একটু দূরবীন চার নামে কপ একটি
দূরবীন দূরবীন আপনি দিলেই আপনি পাবেন। এটি এটি ওটা কি বাংলাদেশের কোনো জাতীয় দূরবীন নামে পত্রিকা? একটি নিউজ পোর্টাল সোশ্যাল মিডিয়াতে। ওটা কি আমি জাতীয় বলছি, পত্রিকা? আমি আপনাকে বলছি যে দূরবীন নামে একটি নিউজ পোর্টাল আছে, সেটি গত কয়েকদিন ধরে এই ভিডিওটি চালাচ্ছে। আমি আপনাকে এটি বলছি যে আমি কিন্তু আপনাকে এটা আচ্ছা বলছি না না যে এই দূরবীন নিউজটি দূরবীন সত্য বলেছে, ঠিক বা আছে, এই হ্যাঁ নিউজটি বলুন। আমি এই জন্য বলছি আপনাকে যে এই কথাগুলো আপনি কখন বিশ্বাস করবেন? যখন সেটিকে প্রমাণ আসবে। তার মানে কি, যে আপনি যেখানে সম্পদের বৈধ করার সুযোগ দিচ্ছেন সেই জায়গাটি আমাদের কাজ করতে হবে। কোন জায়গায় কাজ করতে হবে? আমি কিন্তু এর আগেও একটি, সাগর ভাই আপনাকে আমি বলেছি যে আমাদের এই ভিত্তিটা কখন শক্ত হবে। আমি যখন রাজনৈতিক ভাবে, কারণ আমার রাজনৈতিক দলেই কিন্তু সরকার পরিচালনা করে, রাজনৈতিক দল কিন্তু আমার মতো ফয়জুল বা আপনার মতো নাগরিকদের দিয়েই রাজনৈতিক দল কিন্তু গঠিত হয়। তার মানে সামাজিক যে অবক্ষয়গুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে, রাজনীতি যে সমাজকে নিয়ন্ত্রণ করে, সেই জায়গাতেই আমরা অংশীদারিত্বটা রাখতে পারছি না। আমরা শুধু কি করছি? বিরোধিতার খাতিরে বিরোধিতা করছি। ফলে সমাজে এরকম নীতিভ্রষ্ট মানুষের জায়গাটি বেড়ে যাচ্ছে বা বাড়ছে। সেই জায়গাটি খুবই ভালো দিক যে আমরা কিছু মানুষকে চিহ্নিত করতে পারছি, আমরা কিছু মানুষের সম্পদের যে হিসাব সেটি আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতেই সরকার যেরকম আছে, তার পাশাপাশি যে বিরোধী পক্ষ বলেন বা যারা মিডিয়া ট্রায়ালের যে বিষয়টি আপনি আমাকে বলছেন, সেটাও কিন্তু আপনার আছে বিধায় কিন্তু আজকে এই বিষয়গুলো উঠে আসতে পারছে। আমি মনে করি যে এটি অব্যাহত থাকবে এবং সরকার যে জিরো টলারেন্সের ভিতর আছে সেটি যদি থাকে, তাহলে আমাদের এই যে কমিয়ে নিয়ে আসা, সেই কমিয়ে নিয়ে আসতে আমরা সক্ষম হব। এখন আমি আসি যে জিল্লুর ভাইয়ের দুটো প্রশ্নের উত্তর না দিলেই আমার দর্শক যারা আছেন বা শুনছেন তারা খুব বিভ্রান্তিত করবেন। সেটি হচ্ছে রিজার্ভ নিয়ে যে কথাটি বলা হয়েছে। জিল্লুর ভাই, আপনি এখনই দেখেন, আজকের নিউজে আপনি দেখেন যে আইএমএফ এর যে শর্তের যে টাকা সেটি কিন্তু অনুমোদন করে দেওয়া হয়। তার মানে শর্তের একটি ইস্যু ছিল 14.8 বিলিয়ন ডলার। এটি স্যার নিশ্চয়ই জানেন যে জুন মাসের ভিতর আমাদের রিজার্ভের পরিমাণটি 14.8 বিলিয়ন ডলার আমাদেরকে থাকতে হবে, এটি শর্ত। তার মানে এটি সরকার অ্যাচিভ করতে পেরেছে। দ্বিতীয়ত, গতকালকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের 900 মিলিয়ন টাকা আমাদের কিন্তু দিয়েছে। এবং এই যে যে গুজবটি সরানো হচ্ছিল, হ্যাঁ অর্থনৈতিক সংকটের ভিতর বাংলাদেশ পড়েছে, সবাই পড়েছিল, মানে কোভিড কালীন পরবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধের কারণে সকল দেশেই পাকার ইনফ্লেমেশন হয়েছিল। কিন্তু এই যে সরকারের যে বিচক্ষণতা এবং কূটনৈতিক যে কৌশল, এবং আমি এখানে একটা জিনিস বলি যে ডেভেলপমেন্ট হলে কিন্তু আপনার কি আসে, যে অর্থের যোগান কিন্তু হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, আমি এই জন্য বলছি যে বিএনপির কেন ধূসর রাজনীতির ভিতর ঢুকে গিয়েছে, তারা শুধু ক্ষমতার জন্য লিপ্সা হয়ে গেছে। জনগণের রাজনীতির মধ্যে যদি থাকতো তাহলে আজকেও এই কথাগুলো বলতো না, তারা হিসাব নিকাশ করতো। আজকে মমতা যে কথাটি ফাইজুর বললেন, মমতা কিন্তু আবেদন করেছে যে পশ্চিমবঙ্গকে বাদ রেখে আপনি এই চুক্তি করতে পারবেন না, কারণ আমার, তাহলে সেই জায়গাটি আমি আজকে ফাইজুরকে বলছি, আপনারাও বলেন যে 10টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, 2টি চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে, সেগুলো নিয়ে আপনারাও বলেন যে আমাদের আমাদের স্বার্থ ব্যতিরেকে এই চুক্তি আমরা হতে দিব না। আপনারা আসেন, আমি স্বাগত জানাবো আপনাদেরকে, কিন্তু আপনারা সেটি করছেন না। আপনারা শুধু ভারত জুজু, ভারতের ভয় দেখিয়ে ওই ইসলাম এবং হিন্দু ধর্মকে আপনি সামনে নিয়ে এসে রাজনীতি করতে চাচ্ছেন। সেই জায়গাগুলোকে আমি অপোজ করছি। ইসলাম নিয়ে রাজনীতি করলে সমস্যা ইসলাম নিয়ে তো রাজনীতি করবোই, রাজনীতি করতেই হবে। আমি এই জন্যই বলছি, আমি এই জন্যই বলছি আপনার ভূ রাজনৈতিক এইটাই সমস্যা যে কখনোই কোনো সৎ কথা, দেশের কথা, ভালো কথা বললে তখন সেটাকে ধর্মের সাথে লাগাই দেন, আপনারা সেটাকে ইসলামের মধ্যে ঢুকাই দেন। এটাই তো শেষ করতে দিন, যে আজকে আপনার কাছে আসছি সমস্যা। আমি বলি যে তো সেই জায়গাগুলোকে ডিফাইন করা উচিত যে আপনি যদি রাষ্ট্রের জনগণের জন্য কাজ করেন, তাহলে জনগণের বিরুদ্ধে যদি এই চুক্তি হয়ে থাকে, খুব আমি আপনাকে একদম স্ট্রেট বললাম যে এই চুক্তি ইসলামকে পছন্দ করে, অতএব ইসলাম সহই রাজনীতি করবে, কোনো আমি বলি, আমি আসি, সমস্যা তো নাই। আছে, আপনি কি বিলিভ করেন কিনা যে ধর্ম নিয়ে ইসলাম সস্তা রাজনীতি কিছু নাই? আপনি বলেন যে ইসলামী রাজনীতি করা যাবে কিনা, আপনি বলেন। না, আচ্ছা ঠিক আছে, আমরা ওদিকে না যাই, একটু শেষ করতে দিন। আপনার কাছে আসছি, শব্দটা আপনি তুললেন কেন? শুধু ইসলাম টেনে আনলেন কেন? ইসলামের সাথে তো এখানে কোনো সমস্যা নাই। এই যে সাগর ভাই এটা ক্লিয়ার করতে দেন, উনিই বলুন। না এটা ঠিক আছে, না আপনারা
যে বলতে চাচ্ছে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে রাজনীতি করেন, ওটাই বলতে চাচ্ছি। রাজনীতি করা জায়েজ আছে কিনা, বাংলাদেশের সংবিধান পারমিট করে কিনা, আমি এদেশে না করতে না পারবো কিনা? পারমিট, আমি বলছি এই সস্তা রাজনীতিটা না করে আপনারা, আমি সস্তা তো আমরা বলছি করছি না তো, সস্তা রাজনীতি আপনারা আপনারা করছেন করেন। তো। আপনারা এই করেন করছেন যেমন দেখে কি বলে, আপনারা করেন যে বাংলাদেশে কি বলে মদিনার সনদে রাষ্ট্র চলবে, তারপরে এই আচ্ছা, দেশে আমরা ওই বিতর্কে না যাই, একটু শেষ করে ডক্টর ফজলুল আমরা টু দ্য পয়েন্টে থাকি, দুর্নীতি নিয়ে থাকি। সাগর ভাই সমস্যা একটা পয়েন্ট উঠিয়ে দিয়ে যায়, আমি তো ওনাকে দোষ ধরছি না, ইসলামটাকে ক্রিটিসিজমের মধ্যে নিয়ে আসবে কেন? এই না, না, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে নিয়ে আসছেন ওকে কেন ফাইন, আপনি? আপনি নিয়ে ওকে আসছেন ফাইন। কেন? আমি এই জন্য আপনি বলছি বলবেন যে ইসলাম সহ রাজনীতি করবে, তাতে আপনার সমস্যা করবে না ঠিক আছে, আমি ডক্টর ফজলুল ওনাকে বলতে দিন, ওনাকে বলতে, ঠিক আছে ওই পয়েন্টে না। আপনি জি, আপনার বেলায় শেষ বলছেন, করুন, এক লাইনে আমি শেষ যেটা করবেন জনাব বলছি, রিপোর্ট, প্লিজ। আমি যেটা বলছি সেটি হচ্ছে যে আমাদের ওনাদের সমস্যা রাজনীতি, এদেশে ইসলাম সহ কেউ কথা বললেই জি জি আসুক, এটাকে ওনাদের আসছি মূল আপনার কাছে সমস্যা। আসছি। না না এটাই সমস্যা আপনাদের, আমি রিপন আপনাকে ভাই বলি, আওয়ামী লীগের এইটাই বড় হ্যাঁ, সমস্যা আপনাদের জি জলে জি বড় জলে। সমস্যাটা নেই। আমি এই জন্য বললাম যে আমি আরো যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, আপনাদের সমস্যাটা হচ্ছে কোথায়, যে আপনারা মানে এই যে কোনটা সংবেদনশীল, কোনটা সংবেদনশীল নয়, কোনটি অতি সংবেদনশীল, এগুলো আপনারা মাথায় রাখতে চান না। আপনারা শুধু করতে চান সস্তা রাজনীতি করতে চান। আমি সেই জায়গাতে আপনাকে বলছি যে এই সস্তা রাজনীতি না করে আপনার যদি মনে হয়, আমি তো আপনাকে এখনো বলছি যে ফাইজুর, আপনার এই 10টি সমঝোতা স্বাক্ষরে যদি আপনার কাছে মনে হয়, বা আপনার দল যদি মনে করে, বিএনপি যদি মনে করে, বা আওয়ামী লীগ বিরোধী কেউ যদি মনে করে থাকে যে এই চুক্তিটি আমাদের জন্য হার্মফুল, বা এই জায়গায় এই চুক্তিটি আমরা করলে আমরা বঞ্চিত হচ্ছি, তাহলে আপনারা প্রোটেস্ট করেন। যেরকম আপনি বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রোটেস্ট করেছে, আপনিও প্রোটেস্ট করেন, আমি তো স্বাগত জানাবো। কিন্তু আপনারা সেটি না করে, আপনারা চুক্তির বিষয়টি না জেনে আপনারা টুইস্ট করার চেষ্টা করছেন। আপনারা বলছেন যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা বলছেন যে রাষ্ট্রটি কি বলে গোপন চুক্তি করে আসছে। বিষয় তো গোপন নাই, আপনি সেটি জানেন। জিল্লুর ভাইয়ের কাছে যদি সেটি থেকে থাকে যে চুক্তির কপিটা, নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন এমন এমন কিছুই চুক্তির মধ্যে নাই, বরং আমাদের দেশের স্বার্থ সেখানে আমি এটা সংরক্ষণ হয়েছে। না, আমি আপনাকে প্রশ্ন করছি সাগর ভাই, আমি আপনাকে বলছি, যদি আপনার কাছে মনে হয় যে এই চুক্তিতে আমাদের জন্য এই বিষয়টি হার্মফুল, তাহলে আপনারা সেটি প্রস্তাবনা করেন যে এই চুক্তির এই হার্মফুল দিকগুলো আছে, সেটা নিয়েই তো কথা বলছি, সেগুলো নিয়েই কথা বলছি, বুঝবার চেষ্টা করছি। আপনি আপনার অংশ তুলে ধরেছেন, জিল্লুর রহমান স্পষ্ট করেছেন, ডক্টর ফজলুল। স্পষ্ট